আরও একটা এল ক্লাসিকো, আরও একবার বার্সেলোনা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। এই দুটো দলের লক্ষ্য একই, কোপা দেল রের শিরোপা জয়, কিন্তু দুই দলের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। বার্সেলোনার জন্য এই ম্যাচটা হতে পারে তাদের ট্রেবলের প্রথম শিরোপা, অপরদিকে রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা হচ্ছে তাদের হারানো মান সম্মানটা ফিরে পাওয়ার লড়াই। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই কোপা দেল রের ফাইনালের আগে এই দুই দলের প্রিভিউ, তাদের সম্ভাব্য একাদশ, তাদের পরিসংখ্যান এবং কাদের কাদের ওপর আপনার নজরটা রাখতেই হবে তাদের নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও। এবং এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন, আমার সাথে আছে তাহরিম বিন রেজা। আমরা শুরুটা করতে চাই একটু পরিসংখ্যানের পাতায় নজর বুলিয়েই। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার পরিসংখ্যানটা কি বলছে? বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিন্তু এই মৌসুমে অলরেডি দুবার মুখোমুখি হয়েছে। তো ওভারঅল আমরা কিন্তু আগের প্রিভিউগুলো তো সেম পরিসংখ্যানগুলো বলছিলাম, ওভারঅল 259টা ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। 1902 সালের 3 মে খুব সম্ভবত বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর যে দ্বৈরথ সেটা শুরু হয় এবং সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান, এটা গ্লোবাল সেন্সেশন বলা যায়। এই 259টা ম্যাচে বার্সেলোনা জিতেছে মোট 102টি ম্যাচ, 51টি ম্যাচ হয়েছে ড্র এবং রিয়াল মাদ্রিদ জিতেছে 106টি ম্যাচ। তবে আমরা কিন্তু কথা বলছি কোপা দেল রে নিয়ে। সুপার কোপাতে এক ধরনের স্ট্যাট ছিল, কোপা দেল রেতে কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি স্ট্যাটটা একটু ভিন্ন। মোট 10টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। আপনাদের হয়তো মনে আছে সেই জাভির আমলে কোপা দেল রেতে সেমিফাইনালে তারা কিন্তু 2 লেগে মুখোমুখি হয়েছিল। 10টি ম্যাচের মুখোমুখিতে বার্সেলোনা জিতেছে 3টি ম্যাচ, রিয়াল মাদ্রিদের একটু অ্যাডভান্টেজ এখানে আছে, 4টি ম্যাচ তারা জয়লাভ করেছে এবং 3টি ম্যাচ ওভারঅল হয়েছে ড্র। যদি আমরা একটু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের শেষ 5 ম্যাচের মুখোমুখি যে দেখায় সেখানে একটু চোখ বোলাই, অবশ্যই আপনারা মনে রাখবেন এই মৌসুমে কিন্তু দুবার তারা মুখোমুখি হয়েছিল এবং দুবারে কিন্তু জয় পেয়েছিল বার্সেলোনা। প্রথমবার লালিগাতে, এই লালিগার যে এল ক্লাসিকো সেখানে 4-0 গোলে একটা বড় জয় পেয়েছিল বার্সেলোনা এবং এর পরবর্তীতে সুপার কোপাতে সেখানে কিন্তু 5-2 গোলে একটা জয় পেয়েছিল বার্সেলোনা। সেখানে কিন্তু স্কোর করেছিলেন লামিন ইয়ামাল এবং রদ্রিগো কিন্তু স্কোর করেছিলেন। আপনার মনে আছে সেই শেজনি রেড কার্ডটা এবং ফ্রি কিক, ইচ অ্যান্ড এভরিথিং, দ্যাট ওয়াজ এ গুড ম্যাচ। তো ওভারঅল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ একটা মুখোমুখি দুই সবসময় থাকবে, তবে কোপা দেল রেতে হয়তো রিয়াল মাদ্রিদের ওই একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্টেজ থাকবে, তারা কিন্তু এই জায়গাতে বার্সেলোনার উপর একটুটা আধিপত্য বিস্তার করছে। এক্স্যাক্টলি, সর্বশেষ যেবার এই দুই দল মুখোমুখি হয়েছিল কোপা দেল রের ফাইনালে, সেই ম্যাচটাও কিন্তু বিখ্যাত হয়ে আছে একটা অন্য কারণে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া সেই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2013-14 মৌসুমে এবং সেই ম্যাচে প্রথমে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়েছিলেন আনহেল ডি মারিয়া। বার্সার হয়ে মার্ক বার্ত্রা সেই ম্যাচে সমতা ফিরিয়েছিলেন, তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যারেথ বেলের সেই অসাধারণ সোলো রান এবং এরপরে তার যে ফিনিশিং, সেটা দিয়েই কিন্তু তিনি তার যে রিয়াল মাদ্রিদের আগমন, সেই আগমনটাকে তিনি রাঙিয়েছিলেন। বার্সেলোনা সেই ম্যাচে পরাজিত হয়েছিল 2-1 ব্যবধানে। রিয়াল মাদ্রিদ এরপরে কিন্তু আরও একটা ট্রফি জিতেছিল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সেই মৌসুমের, এবং সেটা ছিল তাদের লা দেসিমা। তবে সেই ইতিহাসের কথায় আমরা এখন আর না যাই, আমরা একটু বর্তমানের দিকে এই মুহূর্তে ফিরে আসি এবং আমরা একটু কথা বলি সম্ভাব্য একাদশটা নিয়েই। প্রথমে আমরা রিয়াল মাদ্রিদকে দিয়ে আলোচনাটা শুরু করি। রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশটা অনেকটা এমন হতে পারে, যেখানে আমরা গোলরক্ষক হিসেবে থিবো কর্তোয়াকে দেখবো নিশ্চিতভাবেই, তবে ডিফেন্স লাইনে রিয়াল মাদ্রিদের সমস্যা আছে, যেটা নিয়ে আমরা কথা বলছি পুরো মৌসুম জুড়েই। এবং রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন সেটা অবশ্যই ইনজুরি জর্জরিত। তাদের সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে এই মুহূর্তে রুডিগার এবং অ্যাসেন্সিওকেই সম্ভবত প্রথম চয়েস হিসেবেই মাঠে নামাবেন কোচ কার্লো আনচেলত্তি। রাইট ব্যাক হিসেবে এখানে একটা ভালো ব্যাটেল হতে পারে ভালভার্দে এবং ভাস্কেজের মধ্যে। তবে ফেডে ভালভার্দেকে আমরা দেখেছি যে রাইট ব্যাক পজিশনে বেশ ভালো তিনি করেছেন, এবং বিশেষ করে যখন আপনার অপোনেন্টে থাকবেন রাফিনহা কিংবা আপনার অপোনেন্টে থাকার সম্ভাবনা রয়েছে ফেরান তোরেসের, সেসব ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই ফেডে ভালভার্দেকে চাইবেন লুকাস ভাস্কেজের পরিবর্তে। এবং লুকাস ভাস্কেজকে আমরা বেশ কয়েকবার দেখেছি ভালো লেফট উইঙ্গারের বিপক্ষে কিন্তু তাকে এক্সপোজ হয়ে যেতে, এবং এল ক্লাসিকোতেই কিন্তু রাফিনহাকে দেখেছিলাম যে তাকে অনেকটাই তিনি আসলে ঘোল খাইয়েছিলেন এবং সেখান থেকে ভালোই আক্রমণ করেছিল বার্সেলোনা। তাই ফেডে ভালভার্দেকে একটা শুরুর একাদশের সুযোগ দিলেও দিতে পারেন রাইট ব্যাক পজিশনে কোচ কার্লো আনচেলত্তি। লেফট ব্যাক পজিশনটা নিয়ে রিয়াল মাদ্রিদের বেশ ঝামেলা আছে, এবং সর্বশেষ ম্যাচে তারা যখন মুখোমুখি হলো গেহেতাফের, সেই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদের যিনি নিয়মিত লেফট ব্যাক হিসেবে খেলছিলেন কামাভিঙ্গা, তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন, এবং সে কারণে এই মুহূর্তে একমাত্র লেফট ব্যাক হিসেবে রয়েছেন ফ্রান গার্সিয়া। এর আগে ফার্লা মেন্দির কথা আমরা জানি, তিনিও একটা ইনজুরিতে পড়েছেন, যে কারণে আমরা দেখেছি কামাভিঙ্গাকে কিছু সময় তার জায়গায় খেলতে। মাঝখানে আর্সেনালের বিপক্ষে কিন্তু ডেভিড আলাবাও খেলেছিলেন। এক্স্যাক্টলি, ডেভিড আলাবাও কিন্তু এই মুহূর্তে একটু ইনজুরির সংখ্যাতেই রয়েছেন, যে কারণে আমরা ফ্রান গার্সিয়াকে সম্ভবত এই ম্যাচে লেফট ব্যাক হিসেবে দেখতে পারি। তবে যেহেতু আমরা একটা আর্লি প্রিভিউ করছি, যদি শেষ মুহূর্তে মেন্দি কিংবা কামাভিঙ্গা ফিট হয়ে যান, সেক্ষেত্রে হয়তো তাদেরকেও দেখা গেলেও যেতে পারে। আমরা একটু মিডফিল্ডের দিকে আসি। এই মিডফিল্ডটাও রিয়াল মাদ্রিদের একটা সমস্যার জায়গা। এক্ষেত্রে অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য ভালো জিনিস সেটা হচ্ছে দানি সেবায়োস ধীরে ধীরে ইনজুরি থেকে ফিরছেন। তবে এই ম্যাচে সম্ভবত আমরা স্টার্ট করতে দেখব চুয়ামেনি এবং তার সাথে অভিজ্ঞ মদ্রিচকে। চুয়ামেনি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে বেশ ভালো খেলতে পারেন, তবে বার্সার বিপক্ষে তিনি কেমন খেলেন সেটা আসলে সময় বলবেন। তার সাথে আমরা দেখতে পারি হয়তো বা লুকা মদ্রিচকে, কামাভিঙ্গা যেহেতু নেই, এবং সেবায়োসকেও দেখলাম যে
তিনি ইনজুরি থেকে ফেরার পরে আসলে খুব বেশি গেম টাইমও তাকে এখনো দেওয়া হয়নি। হেতাফের বিপক্ষে তিনি মাত্র 12 মিনিট খেলেছেন, তাই এই ম্যাচে সম্ভবত শুরুর একাদশেই তাকে নামিয়ে দেওয়া হবে না। এর সামনে ফ্রন্ট ফোর রিয়াল মাদ্রিদের বেশি কিছু তাদের নিয়ে এই মুহূর্তে বলার নেই। বেলিংহাম, ভিনিসিয়াস, এমবাপে এবং রদ্রিগো, আপাতত এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের একাদশ। আমরা একটু বার্সেলোনার দিকে যদি যাই, বার্সেলোনা একাদশ আসলে কিছুটা বলছিলেন রিয়াল মাদ্রিদের একাদশ যেমন ইনজুরি জর্জিত, বার্সেলোনা আসলে ওই রোগী ভুগছে এখন। খুব সম্প্রতি আলেহান্দ্রো বালদে তিনি কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। আর গত ম্যাচে আমরা দেখেছি জোস কুন্ডে তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, লামিন ইয়ামাল তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো যদি একটু বিবেচনা রেখে বার্সেলোনা একাদশটা দেখি, সেক্ষেত্রে আমরা যতটুকু শুনতে পেরেছি মার্ক-আন্দ্রে টের স্টেগেন তিনি কিন্তু ব্যাক করেছেন, কিন্তু তবে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি ম্যাচ খেলবেন না। বার্সা অফিসিয়ালস থেকে যে শেষ খবরটা এসেছে, শেজনি রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবেন এবং লা লিগার কোনো একটা ম্যাচে হয়তো টের স্টেগেনকে দেখা যেতে পারে। সো শেজনিকে আমরা এখানে রাখছি। এবং ডান সাইডে গুন্ডে যেহেতু গত ম্যাচে রেস্ট পেয়েছেন, এই ম্যাচে তিনি অবশ্যই স্টার্ট করবেন। কুবার্সি, ইনিগো মার্টিনেস, গত ম্যাচে কুবার্সি কিন্তু নামেননি, গত ম্যাচে আরও তার জায়গায় স্টার্ট করছেন। এবং অবশ্যই সেন্টার ব্যাকে যদি তারা কেউ ইনজুর্ড হন, সেক্ষেত্রে আরও কিন্তু একটা অপশন হিসেবে থাকছেন। এবং সবচেয়ে কনসার্নিং জায়গা বার্সেলোনার জন্য সেটা হচ্ছে বার্সেলোনার লেফট ব্যাক জেরার্ড মার্টিন না হেক্টর ফোর্ড, কাকে নামাবেন? হেক্টর ফোর্ড এবং আনসু ফাতির যেই রিয়াকশনটা ছিল সেটা কিন্তু অবশ্যই আপনাদের দর্শকরা মনে করেছেন, আপনি কিন্তু দেখেছেন। এই রিয়াকশনে কিন্তু যে কোনো কোচ হয়তো তাদেরকে পরে নামাতেন না বা একটা ডিসিপ্লিনারি অ্যাকশনে যেতেন, কিন্তু হান্সি ফ্লিক মায়োকার বিপক্ষে কিন্তু হেক্টর ফোর্ডকে নামিয়েছেন এবং সেখানে বলা যায় সে ভালো করেছেন। এবং জেরার্ড মার্টিন তার এবং হেক্টর ফোর্ডের যদি কম্প্যারিজন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে হেক্টর ফোর্ড অনেকটাই আলেহান্দ্রো বালদের মতো খেলা দেওয়ার চেষ্টা করেন। এবং স্পেসিফিক্যালি যদি বলতে হয়, সেল্টা ভিগোর বিপক্ষে কিন্তু জেরার্ড মার্টিন নেমেছিলেন, সেক্ষেত্রে তাকে কিন্তু শুধুমাত্র টাচলাইন একটা থ্রেট ক্রিয়েট করার জন্যই কিন্তু রেখেছিলেন হান্সি ফ্লিক। অর্থাৎ তার যেই আলেহান্দ্রো বালদের যেই কাট ইন করার অ্যাবিলিটিটা বা একটা ডিফেন্ডারকে ড্র্যাগ ইন করার অ্যাবিলিটি, সেটা জাস্ট ব্যবহার করেছেন, বাট যেই শৈল্পিকতা সেটা কিন্তু তাকে ব্যবহার করেননি। এই জায়গায় রাফিনহাই কিন্তু তার পুরোটা ওই সময়টা ম্যানেজ করেছিলেন। তো আমার পার্সোনালি মনে হয় হেক্টর ফোর্ডকে মাঠে দেখা যেতে পারে, তবুও হেক্টর ফোর্ড কিন্তু ন্যাচারালি রাইট ব্যাক। তবে জেরার্ড মার্টিন তিনি যেহেতু ন্যাচারাল লেফট ব্যাক, অবশ্য পরীক্ষা দিতে হবে কিন্তু রদ্রিগোর বিপক্ষে, এটা একটা বড় ব্যাপার। হেক্টর ফোর্ড হয়তো এই দিক থেকে একটু ম্যাচিউরিটি, এই কারণে হয়তো হান্সি ফ্লিক তাকে নামাতে পারেন। আমরা মিডফিল্ডের দিকে যদি একটু আগাই, মিডফিল্ডে অবিসংবাদিতভাবে দুজন জায়গা দখল করে ফেলেছেন, আর কারো এখানে স্থান নেই, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি। অবশ্যই বলতে হয় এরিক গার্সিয়ার কথা, একটু আগে বলে নিতে চাচ্ছি। এই মৌসুমের শুরুতে যাকে আনলোড করার জন্য বার্সা ফ্যানরা অনেক বেশি প্রোটেস্ট করেছেন, তার কিন্তু 360 ডিগ্রি টার্ন দেখে এখন বার্সা ফ্যানরা তাকে প্রশংসা করছেন। এবং হান্সি ফ্লিক নিজে বলেছেন যে তিনি আসলে এরিক গার্সিয়ার উপর ভরসা রাখছেন এবং দলের প্রয়োজনে তার যেই ডেডিকেশন, তার যেই মিশে যাওয়ার ক্ষমতা, সেই জিনিসটা তিনি খুবই প্রেশিয়াসলি দেখছেন। এবং ডিফেন্সের যে কোনো রকম বিয়াতে এবং মিডফিল্ডে হয়তো সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে এরিক গার্সিয়াকে। তবে মেইন মিডফিল্ড লাইনের দিকে যদি চোখ রাখি, ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রিতে এই ম্যাচে, গত ম্যাচে, এর আগের ম্যাচে, পুরো সিজন জুড়ে অসাধারণ খেলছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং বলছিলাম যে তার এজেন্টের সাথে কিন্তু কথা বলেছেন, বার্সার সাথে তিনি আরও এক্সটেন্ড করতে চান। এর সামনে দানি ওলমো নাকি ফার্মিন লোপেজ? দানি ওলমো সাধারণত লো ব্লক টিমের সাথে একটু বেশি কার্যকর, কারণ স্পেনের হয়ে তার বল পায়ে রাখার যে ক্ষমতা, অ্যাজ ইন লো ব্লক টিম তো ইউজুয়ালি বেশি প্রেস করে না, তো সেক্ষেত্রে বল পায়ে রাখার যে ক্ষমতাটা, এই যে মায়োকার বিপক্ষে একমাত্র গোলটা কিন্তু তিনি করেছিলেন, ইটস বিকজ অফ দ্যাট অ্যাট্রিবিউট হয়তো লো ব্লক টিমের অ্যাগেইনস্টে দানি ওলমো চান্সটা পেতেন। বাট একটা টিম যখন, রিয়াল মাদ্রিদের মতো টিম যখন অ্যাটাক করে, সেখানে ইট লিভস এ ভাস্ট স্পেস টু এক্সপ্লোর। তো ফার্মিন লোপেজ তার স্পিড এবং অ্যাকিউরেসি, প্রেসিশন দিয়ে হয়তো এই নিজের জায়গাটা দখল করে নিতে পারেন। তবে ওলমোকে দেখলে আসলে অবাক হওয়ার কিছু নেই। এবং ফ্রন্ট থ্রিতে একটু চেঞ্জ, সেটা পরে বলছি। লামিন ইয়ামাল থাকবেন রাইটে, রাফিনহা তার ন্যাচারাল পজিশন রাইটে না থাকতে পারলেও লেফটে থাকবেন। তবে বার্সা ফ্যানদের জন্য সবচেয়ে দুর্দশা বা দুঃখের বিষয় হচ্ছে এই ম্যাচে নেই লেভানডস্কি। প্রথম এল ক্লাসিকোর কথা বলতে হয়, এই মৌসুমের ব্যাক টু ব্যাক 5-6 মিনিটের মধ্যে 2টো গোল করে বার্সেলোনাকে যে লিডটা এনে দিয়েছিলেন, এই কুশনে কিন্তু বার্সেলোনা 4-0 গোলে একটা বড় জয় পেয়েছিল। ওই লেভানডস্কির অবদান অবশ্যই আসলে ছোট করে দেখার মতো কোনো বিষয়ই নয়। তবে তার বদলে নামছেন ফেরান তোরেস। এই ম্যাচে এই মৌসুমে মোট 26টা ম্যাচে তিনি খেলেছেন, 11টা ম্যাচে স্টার্ট করেছেন, 10টা গোল। তাকে ছোট করে দেখার বিষয় নয়। তবে আমি যদি মায়োর্কার বিপক্ষে ম্যাচটা নিয়ে কথা বলি, সেই ম্যাচে ফেরান তোরেস বেসিক্যালি তার যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ডিউটি সেটাই তিনি পালন করেছেন, অর্থাৎ দুটো সেন্টার ব্যাককে বিজি রাখা এবং মিডফিল্ডের সাথে 1-to-1 কানেকশন করা। তার শুটিং বা তার গোল অন টার্গেট শটগুলোতে একটু কাজ করতে হবে অবশ্যই,
গত ম্যাচে দেখা গিয়েছিল তিনি শুট চালিয়েছেন সেই সব সিচুয়েশন থেকে যেখানে আপনি এক্সপেক্ট করেন একজন স্ট্রাইকার শুট চালাবেন, কিন্তু তার শটগুলো অন টার্গেট ছিল না। এই জায়গাটা তিনি যদি কাজ করতে পারেন তাহলে হয়তো লেভানডস্কি খুব বেশি মিস করবে না বার্সেলোনার সমর্থকরা, এবং ফেরান তোরেস হয়তো সেই ঘাটতিটা পুষিয়ে দিতে পারবেন। এক্স্যাক্টলি, ফেরান তোরেসের একটা বড় ভূমিকা কিন্তু সেক্ষেত্রে থাকবে, এবং ফেরান তোরেসকে যিনি আটকাতে চাইবেন বা যিনি তার গোলগুলো আটকাতে চাইবেন আমরা তাকে নিয়ে একটু কথা বলি। ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে কথা বলবো প্লেয়ার অ্যানালাইসিস নিয়ে। রিয়াল মাদ্রিদ দিয়ে যদি আমরা আমাদের অ্যানালাইসিসটা শুরু করি সেক্ষেত্রে প্রথমেই আসবে কোর্তোয়ার নামটা। রিয়াল মাদ্রিদের সমর্থকরা মানুন বা না মানুন, সম্ভবত এই মৌসুমে রিয়াল মাদ্রিদ যে এখনো প্রায় সবগুলো প্রতিযোগিতায় টিকে আছে, লা লিগা যে তারা এখনো ফাইট করছে, কোপা দেল রের ফাইনালে যে তারা রয়েছে, সম্ভবত এর পেছনে সবচেয়ে বড় অবদানটা আসলে থিবো কোর্তোয়ার। হ্যাঁ, ভিনিসিয়াস বা এমবাপ্পের কথা আপনি বলবেন, বেলিংহামের কিছু গুরুত্বপূর্ণ গোলের কথা আপনি বলবেন, কিন্তু থিবো কোর্তোয়া ম্যাচের পর ম্যাচ যেমন পারফরমেন্সটা দিয়ে যাচ্ছেন সেটাকে আসলে কোনোভাবেই ফেলে দেওয়ার সুযোগ নেই। আমরা যদি সর্বশেষ ম্যাচেই দেখি, হেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে 6টা সেভ দিয়েছেন থিবো কোর্তোয়া। এর আগে লা লিগায় যে অ্যাওয়ে ম্যাচটা খেলেছে রিয়াল মাদ্রিদ আলাভেজের বিপক্ষে, সেই ম্যাচেও 6টা সেভ ছিল থিবো কোর্তোয়ার, এবং এই সেভগুলো যদি তিনি দিতে না পারতেন, যদি রিয়াল মাদ্রিদ 1-0 জয়ের বদলে 1-1 ড্র কিংবা 2-1 পরাজয় হতো, সেক্ষেত্রে কিন্তু লা লিগা থেকেও ছিটকে যেতে হতো তাদের। ইনফ্যাক্ট আমরা যদি এল ক্লাসিকোতেও এই থিবো কোর্তোয়ার পারফরমেন্সের কথা বলি, সবশেষ এল ক্লাসিকোতে তো বার্সেলোনা জিতলো 5-2, কিন্তু সেই ব্যবধানটা খুব সহজেই 8-2 হতে পারতো যদি থিবো কোর্তোয়া চমৎকার কিছু সেভ না দিতেন। আর্সেনালের বিপক্ষে কোর্তোয়ার সেভগুলোর কথা আপনার নিশ্চিতভাবেই মনে আছে। ডেক্লান রাইসের অসাধারণ দুটো ফ্রি কিক না হলে সেই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হয়তো শেষ মুহূর্তের কোনো একটা ম্যাজিকে বের করে নিলেও নিতে পারত, কিন্তু থিবো কোর্তোয়া কিন্তু রিয়াল মাদ্রিদকে ম্যাচে রেখেছিলেন। সো থিবো কোর্তোয়ার উপরে আপনার বাড়তি নজরটা রাখতেই হবে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে দেখা যায় যে কোর্তোয়ার আসল রূপটা আমরা দেখতে পাই, তিনি আরও বেশি ভালো পারফরমেন্স করে থাকেন। সো এই ম্যাচেও আসলে থিবো কোর্তোয়ার উপরে একটা বাড়তি নজর আপনাকে না রাখলে আপনি ভুল করবেন। একটু আমরা কথা বলতে চাই রিয়াল মাদ্রিদের ফ্রন্ট ফোরটা নিয়ে। যে ফ্রন্ট ফোর নিয়ে আমরা প্রতি ম্যাচেই কথা বলি, তাদের আক্রমণের যে সক্ষমতা সেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, কিন্তু তারা অফ দ্য বলে এবং তারা যথেষ্ট প্রেস করেন না কিংবা তারা ডিফেন্সে হেল্প করেন না, এমন অনেক সমস্যা কিন্তু আমরা দেখি। বিশেষ করে অন দ্য বলেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তারা আক্রমণটা বিল্ড আপ করার ক্ষেত্রে এই ফ্রন্ট ফোর খুব বেশি আসলে ভূমিকা রাখেন না, বরং শুধুমাত্র কাউন্টার অ্যাটাক বা অ্যাটাকিং ট্রানজিশনের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা রাখেন। এবং এই কারণে আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে রিয়াল মাদ্রিদ অনেক বেশি ম্যাচ জেতে। ইনফ্যাক্ট আমরা যদি লা লিগার সবশেষ দুটো ম্যাচের কথাও বলি, সে ম্যাচে ফ্রন্ট ফোরের কেউ গোল পাননি, কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে। আপনি ফেডে ভালভার্দের সেই চমৎকার ভলির কথা বলবেন, সবশেষ ম্যাচে আর্দা গুলারের চমৎকার গোলের কথা বলবেন, দুটোই কিন্তু আসলে ওইভাবে যে বিল্ড আপ করে রিয়াল মাদ্রিদ সুন্দর খেলে গোল বের করেছে সেটা বলার সুযোগ নেই, বরং রিয়াল মাদ্রিদ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে আসলে ম্যাচটা জিতেছে। এবং এই ম্যাচেও এই ফ্রন্ট ফোরের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে রিয়াল মাদ্রিদকে ভরসা করতে হবে। বিশেষ করে বার্সেলোনা যেহেতু এই ম্যাচেও হাই লাইনে খেলবে বলেই আমরা ধারণা করতে পারি, এই ম্যাচে ভিনিসিয়াস কিংবা এমবাপ্পের স্পিডটা অবশ্যই বার্সেলোনাকে একটু হলেও ভোগাতে পারে। বিশেষ করে এক্ষেত্রে আপনি রদ্রিগোর কথাটাও বলবেন, কারণ বার্সেলোনার বাম সাইডে যিনি থাকেন সেই আলেহান্দ্রো বালদে এই ম্যাচে নেই। সো হেক্টর ফোর্ড কিংবা জেরার্ড মার্টিন যিনিই থাকুন, রদ্রিগো যদি সেই জায়গাটা দিয়ে একটা ভালো আক্রমণ করতে পারেন, দারুণ সব রান নিতে পারেন, কিংবা তাদের ম্যান মার্কিং এরিয়ে তিনি যদি চমৎকার কিছু রান নেন, সেক্ষেত্রে বার্সেলোনার আসলে একটু চিন্তার কারণ রয়েছে। এবং রিয়াল মাদ্রিদ আগের দুটো ম্যাচে বড় পরাজয়ের পরে একটা ভালো জবাব দিলেও দিতে পারে। তবে বার্সেলোনার সমর্থকরা অবশ্যই ভয় পাবেন না, কারণ তাদের টিমে আছেন ইনিগো মার্টিনেজ, বর্তমানে ডিফেন্সের লিডার এবং বলা যায় টিমের অঘোষিত ক্যাপ্টেন। তিনি কিন্তু অ্যাথলেটিক বিলবাও থেকে বার্সেলোনায় এসেছিলেন একটা কি বলবো অনিশ্চয়তা ভবিষ্যতে, কিন্তু তিনি এখন বার্সেলোনার ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক বলতে হবে। রোনাল্ড আরাউহো, যাকে বার্সেলোনা সমর্থকরা, বার্সেলোনা ফ্যান্সরা মনে করছিলেন যে একটা বার্সেলোনা হয়তো নেক্সট প্রডিজি, নেক্সট পিকে বা পুয়েল, বাট তিনিও কিন্তু এখন সাইডলাইনে থাকছেন ইনিগো মার্টিনেজ ইয়েতে। তিনি কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করে যাচ্ছেন। পাউ কুবার্সি, তার সাথে তার যে ডুও হাইলাইন মেইনটেনিং থেকে শুরু করে ডিফেন্সে পুরোপুরি লিডার দায়িত্বটা কিন্তু পুরোপুরি তার কাছে। তো রিয়াল মাদ্রিদে হয়তো স্পিড আছে, রিয়াল মাদ্রিদ প্লেয়াররা হয়তো গ্যালাক্টিকোস বা ওয়েল নোন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাট ইনিগো মার্টিনেজ এবং পাউ কুবার্সি তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাই হয়তো রিয়াল মাদ্রিদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর অবশ্যই বলতে চাই, বার্সেলোনা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেই দুইবার মুখোমুখি হয়েছে সেই দুই ম্যাচেও কিন্তু কার্লো আনচেলত্তিকে দেখা যায়নি বার্সেলোনা হাইলাইনটাকে কোনোভাবে ভেদ করার কোনো ছক করতে। আরেকটু বলতে হয় প্লেয়ার অ্যানালিসিস নিয়ে যেহেতু কথা বলছিলাম, আরেকটা প্লেয়ারের নাম বলতে হয়, পেদ্রি। এই বছরের সেরা ম্যাজিশিয়ান বলতে হবে, মানে এক কথায় সবাই মুগ্ধ। ব্রুনো ফার্নান্দেজ কিন্তু গত ম্যাচে পেদ্রি সেই অ্যামেজিং টাচটা নিয়ে একটা স্টোরি দিয়েছিলেন। সো অবভিয়াসলি পেদ্রি ম্যাজিকে কিন্তু পুরো বিশ্ব মাতোয়ারা। খুব সম্প্রতি কিন্তু লা লিগার প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন তিনি মার্চের। এবং বলতেই হয় যে পসেশন উইন যদি এটা আর্ট হয় প্লেয়ার, সেই আর্টিস্টটা কিন্তু পেদ্রি। মায়োর্কার বিপক্ষে তিনি 18টা পজিশন উইন করেছিলেন, সেল্টা বিপক্ষে 17টা, মানে নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙলেন। এবং এই 18টা সেটা হচ্ছে একটা রেকর্ড লা লিগাতে 2002-03 মৌসুমের পর
এত বেশি পসেশন এক ম্যাচে লা লিগাতে কেউ কখনো উইন করেনি। সেই ইয়াতে রিয়াল মাদ্রিদের সেই রেকর্ডটা ছিল, সেটা কিন্তু অলমোস্ট 20 বছর পর ভাঙলেন সেই পেদ্রি। এবং পেদ্রির যে ম্যাজিক, পেদ্রির যে মোমেন্টামকে মানে নিজের কন্ট্রোলে রাখার যে ব্যাপারটা, ছোটো ছোটো ফেক, ছোটো ছোটো থ্রু বলস অ্যান্ড এভরিথিং, এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদকে অবশ্যই ভোগাবে। আপনি রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ট্রিওর কথা বলছিলেন, বেলিংহাম, হি ইজ মোর অ্যাটাক সেন্টার্ড। মদ্রিচ এবং সোয়ামেনির উপর দায়িত্ব থাকবে এই পেদ্রির এই ম্যাজিকটাকে আটকানোর, কিন্তু সোয়ামেনিকে কিন্তু একটা বড় পরীক্ষা দিতে হবে ফ্র্যাঙ্কি এবং পেদ্রির যে আন্ডারস্ট্যান্ডিং এবং পেদ্রি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা, তাকে আটকানো। এবং সব শেষে ছোট করে যদি বলতে হয়, লামিন ইয়ামাল, এই প্রডিজি ইয়াং স্টার, অবশ্যই মায়োর্কার বিপক্ষে একটা ইজি 1v1 মিস করেছিলেন, সেটা নিয়ে বলতে হয়। এবং কি বলবো, ফুটবল পাড়ায় কিন্তু গুঞ্জন উঠছে, যারা ক্রিটিক তারা কিন্তু বলছিলেন মানে হি ওয়ান্টস টু, মানে কি বলবো, ফেমাস, হি ওয়ান্টস টু শো অফ, বাট এই জিনিসটা কিন্তু লামিন ইয়ামালের অবশ্যই ইয়া করতে হবে। তিনি গোল পাচ্ছেন, তিনি অ্যাসিস্ট করছেন, তিনি দর্শকদের আনন্দ দিচ্ছেন, তবে একজন পরিপূর্ণ প্লেয়ার হিসেবে যতটুকু করা দরকার তার ক্যাপাবিলিটি কিন্তু লামিন ইয়ামালের মধ্যে আছে। আর এই বড় বড় ম্যাচগুলোতেই আসলে এইসব প্লেয়াররা চলে ওঠেন। আর লামিন ইয়ামালের এই মৌসুমে অবদান কিন্তু অনস্বীকার্য, এটা বলতে হবে। আর রাফিনহা অবশ্যই 60 গোল অ্যাসিস্ট, গত ম্যাচেও কিন্তু ভালো খেলেছেন, এর আগের ম্যাচে একটা গোল পেয়েছেন, বলতেই হয় আসলে রাফিনহার কথা। রাফিনহা অবশ্যই ব্যালন ডি'অর কন্টেন্ডার হিসেবে এই মৌসুমে সবচেয়ে বেশি যোগ্য আমার চোখে। এবং এই 4-5জন প্লেয়ারই আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা বড় ইম্প্যাক্ট ফেলবেন বলে আমি মনে করছি। এক্স্যাক্টলি। আমরা যদি একটু ছোট করে ট্যাকটিক্যাল কিছু কথাবার্তা বলতে চাই, এই ম্যাচটা কোথায় আসলে নির্ধারিত হয়ে যেতে পারে বা কোথায় ঘুরতে পারে, সেক্ষেত্রে একটা বড় ব্যাপার হতে পারে যে বার্সেলোনা যখন অন দা বলে অ্যাটাক করবে, নিচ থেকে যখন তারা বিল্ড আপ করা শুরু করবে, সেইটার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রেসিং সিস্টেমটা আসলে কেমন হয় সেটার উপর এই ম্যাচটা নির্ভর করতে পারে। আপনি ইনিগো মার্টিনেজের কথা বলছিলেন, ইনিগোর অন দা বল যে মুভমেন্টটা, সেটাকে কিন্তু আসলে আমরা অনেক ক্ষেত্রেই এড়িয়ে যাই, সেটা নিয়ে আমরা কথা খুব একটা বলার হয়তো সুযোগ পাই না বা বলা হয়ে থাকে না। ইনিগো মার্টিনেজ, আপনার মনে থাকবে যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সা যে ম্যাচে 4-2 কামব্যাকটা করলো, সেই কামব্যাকের সূচনাটা কিন্তু ইনিগো মার্টিনেজের পা থেকে। তার সেই চমৎকার ক্রসটা, তিনি কিন্তু বল নিয়ে প্রায় চলে এসেছিলেন প্রতিপক্ষের ডিবক্সের কাছে, সেখান থেকে একটা চমৎকার ক্রস, লেভানডস্কির চমৎকার রিসিভ এবং ফিনিশিং, এবং এই ব্যাপারটা কিন্তু ইনিগো মার্টিনেজ প্রায় প্রতি ম্যাচেই করেন। তার লং বলগুলো চমৎকার, এক্স্যাক্টলি, এবং তার পাসিংও চমৎকার, এবং তিনি লিডার হিসেবে থাকার কারণে বার্সেলোনার যে হাইল্যান্ড ডিফেন্স, সেটাও কিন্তু আসলে খুব ভালোভাবে মেনটেন হয়। সব মিলিয়ে ইনিগো মার্টিনেজ এবং অবশ্যই বার্সেলোনার যে বিল্ড আপ ফেজটা, এই বিষয়টা হতে পারে এই ম্যাচের একটা ভাগ্য নির্ধারক। এবং অবশ্যই রিয়াল মাদ্রিদ সেটার বিরুদ্ধে কিভাবে করে প্রেসিংটা করে, ভিনিসিয়াস এমবাপ্পেকে সেই প্রেসিংটাকে কাটিয়ে বার্সেলোনা খুব সহজেই তাদের অ্যাটাকে চলে যায় কিনা, সেই বিষয়টাও আসলে এই ম্যাচে খেয়াল রাখতেই হচ্ছে। পাশাপাশি বার্সেলোনা মিডফিল্ডের কথা যদি বলি, সেক্ষেত্রেও আমরা দেখেছি অনেক সময় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হয়তো ভালোভাবে প্রেস করতে পারেন না, বা বার্সার একজন মিডফিল্ডার দেখা যায় যে ফ্রি ম্যান হিসেবে তিনি থেকে যান। সেক্ষেত্রে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি এবং ফার্মিন লোপেজ এই ট্রায়ো যদি মাঠে নামেন এবং রিয়াল মাদ্রিদ যদি তাদেরকে খুব ভালোভাবে মার্কিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের আসলে সমস্যা আছে। এবং এই সমস্যাটা আরও বাড়িয়ে দিতে পারেন অনেক ক্ষেত্রেই। আমরা দেখি রাফিনহা, তিনি চলে আসেন এই মিডফিল্ডের কাছাকাছি, অর্থাৎ এই লেফট হাফ স্পেসে আমরা তাকে দেখি যে তিনি অপারেট করে থাকেন। সেক্ষেত্রে একেবারে টাচ লাইনে চলে আসেন আলেহান্দ্রো বালদে, যদিও আলেহান্দ্রো বালদে নেই, এবং এই ব্যাপারটা আসলে ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারে। কারণ বালদের অনুপস্থিতিতে যদি রাফিনহাকে চলে আসতে হয় এই লেফট সাইডে টাচ লাইনে, সেক্ষেত্রে আমরা দেখি যে টাচ লাইন থেকে তার ক্রসগুলো খুব একটা যে ভালো হয় এটা বলার সুযোগ নেই। তিনি হাফ স্পেসে যতটা কার্যকর, ততটা কার্যকর টাচ লাইনে তিনি নন। সে কারণে এই কাজটা যদি রাফিনহাকে করতে হয়, তাকে যদি লেফট টাচ লাইনে আসতে হয়, যদি ভেতরে চলে আসতে হয় সেক্ষেত্রে মার্টিন বা ফোর্টকে, সেক্ষেত্রে বার্সার যে অ্যাটাকিং সিস্টেমটা, সিকোয়েন্সটা, সেখানে একটা সমস্যা হলেও হতে পারে। বার্সার এটা অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি তারা আলেহান্দ্রো বালদেকে পেত, সেটা অবশ্যই তাদের জন্য সবচেয়ে ভালো বিষয়টা হতো। তবে মার্টিন বা ফোর্টকে কতটা কাজে লাগানো সম্ভব কোচ হান্সি ফ্লিকের কাছ থেকে, এবং তাদের সেরাটা কীভাবে বের করে আনা সম্ভব, সেটাই আসলে আমরা দেখার জন্য অপেক্ষা করবো। অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি আমরা বলি, ফ্রন্ট ফোরের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের দিকে খুব বেশি করে অপেক্ষা করতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে। এবং রিয়াল মাদ্রিদ সমর্থকেরা সম্ভবত চাইবেন তাদের এই মৌসুমের বাস্তবসম্মত যে স্বপ্ন তাদের আছে ট্রফি জয়ের, এটাই শেষ ট্রফি হতে পারে তাদের, এবং সেইটা তারা অবশ্যই এই ম্যাচে জিতে একটা ট্রফি উদযাপন তারা করতেই চাইবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমরা একটু প্রেডিকশনের দিকে যেতে চাই। বার্সেলোনা সর্বশেষ 2 ম্যাচে 9টা গোল করেছে রিয়ালের বিপক্ষে, তারাই জিতেছে। তাদেরকে আপনি ফেভারিট মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি যে এই ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যে দলটার বিপক্ষে দাঁড়াচ্ছে, সেখানে আসলে খুব বেশি প্রতিরোধ আমি এক্সপেক্ট করছি না। তবে হাড্ডাহাড্ডি ফাইট হবে অবশ্যই। এল ক্লাসিকো, দ্যাটস এ মানে কি বলবো, মেমোরেবল ম্যাচ সবসময় হয়। তবে বার্সেলোনাকে আমি এগিয়ে রাখবো। আমি দেখছি বার্সেলোনা 3-0 গোলের একটা বড় জয় পাচ্ছে। অবশ্যই 3-0 একটা বড় স্টেটমেন্ট বলা যেতে পারে। তবে ম্যাচটা যেহেতু ফাইনাল, ম্যাচটা যেহেতু রিয়াল মাদ্রিদের জন্য একটা বাঁচা মরার ম্যাচ, ম্যাচটা যেহেতু বার্সার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার মনে হয় এই ম্যাচটা একটা হাই স্কোরিং ম্যাচ হলেও হতে পারে। তবে এই ম্যাচের জয়ের খাতায় বা জয়ী হিসেবে আমি আসলে বার্সেলোনাকেই রাখছি। সেক্ষেত্রে 4-2 বা 3-2 মতো একটা স্কোর লাইন হয়তো আমরা দেখতে পারি।
দর্শকরা আপনারা জানাতে পারেন আপনাদের এই ম্যাচ নিয়ে প্রেডিকশন, এই ম্যাচ নিয়ে আপনাদের প্রত্যাশা কিংবা সম্ভাব্য একাদশ এবং সম্ভাব্য গোল স্কোরারদের নামও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।